ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर चरणे भूलुंठित प्रणाम जानाई। आज गुप्त ब्रह्मज्ञानी स्वामी विज्ञानानंदजीर कथा आमरा सत्कथाय प्रतिदिनेर मनन এই ধারাবাহিক অনুধ্যানে স্মরণ করব। আমরা প্রত্যেকেই জানি যে অবতার বরিষ্ঠ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম লীলা পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বা বিজ্ঞান মহারাজ। বেলুড় মঠের যে মন্দির স্বামীজি তার আর্কিটেকচারটি করেছিলেন, সর্বধর্ম সমন্বয়ের যে আর্কিটেকচার, এবং সেই আর্কিটেকচারকে বাস্তবে যিনি রূপান্তরিত করলেন অর্থাৎ রূপ দিলেন, তিনি কিন্তু আমাদের এই বিজ্ঞান মহারাজ। তো বিজ্ঞান মহারাজ একবার স্বামীজিকে একা পেয়ে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর কামিনী কাঞ্চন ত্যাগ করার কথা বলেছেন, আর সন্ন্যাসীদের তো নারীর ছবি দেখাও ঠিক নয়, কিন্তু তুমি তো আমেরিকায় গেছো, কত লোকের সঙ্গে মিশেছো, তার মধ্যে অনেকেই সম্ভ্রান্ত ঘরের মহিলা, আমেরিকার মেয়েদের সঙ্গে মিশেছো, তুমি তো ঠাকুরের উপদেশ মানোনি। স্বামীজি তো একেবারে লাল, আর স্বামীজির সেই চেহারা দেখে বিজ্ঞান মহারাজ ঘাবড়ে গিয়ে ভাবছেন কী জিজ্ঞাসা করতে গিয়ে কী জিজ্ঞাসা করে বসেছেন। বাপরে বাপ! স্বামীজি তাকে পেশন বলে ডাকতেন, হরিপ্রসন্ন থেকে পেশন, কারণ এই বিজ্ঞান মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল হরিপ্রসন্ন। স্বামীজি বললেন, পেশন, তুই ঠাকুরকে কতটুকু বা বুঝেছিস? তুই ঠাকুরের শুধু একটি রূপই বুঝেছিস। আমি ঠাকুরকে অনেক দেখেছি, ঠাকুরের অনেক ভাব। তোকে ঠাকুর যে উপদেশ দিয়েছেন নারী থেকে সবসময় দূরে থাকতে, তুই সেই উপদেশ পালন করবি, কিন্তু ঠাকুর আমার মধ্যে থেকে নর এবং নারীর পার্থক্যই দূর করে দিয়েছেন। আমার কাছে নর ও নারী বলে কিছু নেই, পার্থক্য থাকলে তবেই না দূরে থাকার প্রশ্ন। ঠাকুরই আমার এই অবস্থা করে দিয়েছেন, আমি ঠাকুরের এই ব্যবস্থা মানব নাকি তোর কথা মানব? বিজ্ঞান মহারাজ তখন বুঝতে পারলেন যে স্বামীজি আসলে কে। তিনি বলেছিলেন, একবার আমি স্বামীজিকে প্রণাম করতে পায়ে হাত দিতেই ইলেকট্রিক শক লাগলো। স্বামীজির কাছে যেতে তিনি ভয় পেতেন। বেলুড়ে স্বামীজি যে ঘরে থাকতেন তার পাশের ঘরেই বিজ্ঞান মহারাজ থাকতেন, এবং স্বামীজির পাশের ঘরটিতে বিজ্ঞান মহারাজ থাকতেন। মাঝে দেয়াল, আর তার পাশের ঘরেই স্বামীজি। কখনো স্বামীজি তাকে ডাকলে তিনি উত্তর দেখতেন, এখন আমার অনেক কাজ, এখন সময় নেই, পরে দেখা করব, এই বলে পালিয়ে যেতেন। আবার কখনো স্বামীজি ডাকলে বলতেন, এখন ধ্যানের সময়, পরে আসছি। অর্থাৎ স্বামীজির মুখোমুখি হতে এতটাই ভয় পেতেন যে একবার এক একটা বাহানা দিতেন। কখনো ঘর থেকে বেরিয়ে দেখতেন স্বামীজি ধ্যানে বসেছেন, আর তার সারা ঘর জ্যোতিতে ভরে উঠেছে। স্বামীজির মহাপ্রয়াণের পরেও বেলুড়ে গেলে তিনি ওই ঘরে থাকতেন, এবং তখনও তিনি বলেছিলেন যে স্বামীজির ঘরের কাছে যেতে আমার ভয় করত। তিনি তখনও ওই ঘরে দেখা দিতেন, ধ্যান করতেন, কিছু চিন্তা করতে করতে ওই বারান্দায় পায়চারি করতেন। এখনও আমি স্বামীজির দর্শন পাই। আসলে যেখানে সাধু মহাপুরুষেরা বাস করেন বা করেছেন, সেই সব স্থানেই তাদের ঘনীভূত ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। বিজ্ঞান মহারাজ কথা প্রসঙ্গে স্বামীজির কথা বলতে গিয়ে বলেছিলেন, একবার রাখাল মহারাজ ঠিক করলেন গঙ্গার ঘাট বাঁধাবেন। বিজ্ঞান মহারাজ ইঞ্জিনিয়ার, তাই তাকে এস্টিমেট দিতে বললেন। বিজ্ঞান মহারাজ এস্টিমেট কম দিলেন, কেননা বেশি হলে স্বামীজি বকাঝকা করবেন। কিন্তু খরচ যখন এস্টিমেট পার হয়ে যেতে থাকলো, তখন স্বামীজি রাজা মহারাজকে ডেকে বললেন, তোমার এস্টিমেট যে ছাড়িয়ে গেছে, কিন্তু কাজ শেষ হওয়ার তো লক্ষণ নেই, এখন টাকা কোথা থেকে কিভাবে আসবে? স্বামীজি রাখাল মহারাজকে এতটাই বকাঝকা করলেন যে রাখাল মহারাজ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলেন। পরে যখন স্বামীজি কান্নাকাটির ব্যাপারটা জানতে পারলেন, তখন পাগলের মতন রাখাল মহারাজের ঘরে গিয়ে রাজা রাজা বলে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর তোমায় এত ভালোবাসতেন, আর আমি তোমাকে বকেছি, আর তাও কিনা সামান্য একটা টাকার জন্য। অন্যায় হয়ে গেছে ভাই, আমায় ক্ষমা করে দাও। তখন রাজা মহারাজ বলছেন, তাতে হয়েছেটা কি? তুমি আমাদের ভালোবাসো বলেই তো বকেছ। যে ভালোবাসে না সে বকতেও পারে না, তোমার দোষটা কোথায়? এইবার এ ওকে বোঝায়, আরও ওকে বোঝায়, শেষে দুজনেই চোখ। বিজ্ঞান মহারাজ বলছেন যে সেই দৃশ্য আমি দেখেছি,
তাঁদের ভালোবাসা সাধারণের বোঝার অগম্য। তিনি বলতেন, স্বামীজি এতটাই পারফেক্ট ছিলেন যে তাঁর গুরু ভাই, শিষ্য বা পরিচিত যে কেউ তাঁর নিকট সম্পর্কে এলে তার যদি সামান্যও ত্রুটি হয় তবে তাকে বেসামাল করে ছাড়তেন। আসলে তিনিও তাদের পারফেক্টই দেখতে চাইতেন, পারফেক্ট বানাতে চাইতেন। তার তিরস্কার ছিল না, ছিল পারফেকশনের দিশা। অর্থাৎ আমরা অনেক সময় বকলে লোকে ভাবে যে বকছে, কিন্তু এই বকাটা আসলে বকা নয়, পারফেকশনের দিক থেকে এগিয়ে যেতে হবে। বিজ্ঞান মহারাজ একবার বারাণসী সেবাশ্রমের বাড়ি তৈরি করতে যাচ্ছিলেন। তা স্টেশন থেকে সেবাশ্রম যাওয়ার পথে তার ইক্কা উল্টে যায়। তার ভালো মতোই চোট লাগে, জ্বর হয়। জ্বরে আর ব্যথায় শয্যাগত অবস্থায় তিনি বাবা বিশ্বনাথকে তার কাছে আসতে দেখেন। কিন্তু তিনি বাবা বিশ্বনাথকে বললেন, কি আমাকে নিতে এসেছো? কিন্তু এখন আমি যাব না, ঠাকুরের কাজ বাকি রয়েছে, আগে সেই সব শেষ করি। আমি এখানে ঠাকুরের কাজ দেখতে এসেছি, আর তুমি আমাকে এই দশায় ফেললে। বাবা বিশ্বনাথ তাঁর দিকে আরেকটু এগিয়ে এলেন। বিজ্ঞান মহারাজ বললেন, তুমি এগোচ্ছ কেন? আমাকে নিতে আসছো? আমি এখন যাব না, ঠাকুরের কাজ বাকি রয়েছে, আমি যেতে প্রস্তুত হইনি। বাবা বিশ্বনাথ সোনার পাত্র নন, তিনি এগিয়ে এসে তাঁর হাত ধরলেন। বিজ্ঞান মহারাজ পরে বলতেন যে বরফের থেকেও বেশি ঠান্ডা বাবা বিশ্বনাথের হাত, কিন্তু তাঁর ওই দিব্য স্পর্শে বিজ্ঞান মহারাজের ব্যথা, জ্বর সব দূর হয়ে গেল। সকালে উঠতেই তিনি তরতাজা। এই অনুভূতি তার বেনারস সেবাশ্রমেই হয়েছিল। এবং বেনারসের মন্দিরে বাবা বিশ্বনাথের দর্শনের সময় তিনি দেখেন শিবলিঙ্গ নেই, জীবজগৎ কিচ্ছু নেই, কেবল একটা নিরাকার সত্তা বিদ্যমান। ত্রিবেণী সঙ্গমেও তিনি একবার একটা ছোট মেয়েকে দেখতে পান। মেয়েটি জল থেকে ওপরে এলো, তার 3টে বেণী আবার সেই জলেই মিলিয়ে গেল। তখন বিজ্ঞান মহারাজ ভাবাবিষ্ট হলেন। আরও একবার তিনি ত্রিবেণী মায়ের দর্শন পেয়েছিলেন। সঙ্গমে স্নান করে তিনি ফিরছিলেন। ত্রিবেণী মা সেই ছোট্ট মেয়ের রূপ ধরে 3 বেণী দুলিয়ে তার আগে আগে চলছে। সেজন্য স্বামীজি বিজ্ঞান মহারাজকে এলাহাবাদের বিশপ বলতেন। স্বামীজি তাকে এলাহাবাদে পাঠিয়েছিলেন এবং স্টেশনের ধারে গুড সেড রোডে ব্রহ্মবাদীন ক্লাবের ওপরের তলায় 10 বছর মহারাজ ছিলেন। নিচের থেকে নিজেই জল তুলে আনতেন। ওপরে ছোট ছোট 2খানি ঘর ছিল, ওই ঘরেই নিজের হাতে খাবার তৈরি করে তারপরে নিতেন এবং ওখানেই জপ, ধ্যান, পড়াশোনা সব করতেন। মহারাজ বাল্মীকি রামায়ণের ইংরেজি অনুবাদ করেছিলেন। অনুবাদটি অবশ্য শেষ করা তার হয়নি। তিনি রামচন্দ্রের বনবাস পরিক্রমার যাত্রাপথের মানচিত্র তৈরি করে ব্লক বানিয়ে ছাপিয়েছিলেন এবং অনুবাদ করতে তিনি সাধারণত বারান্দায় বসতেন। এবং বিজ্ঞান মহারাজ ওই যে বারান্দায় বসতেন, একটা অর্ধচন্দ্রাকার চায়ের টেবিলে বসে অনুবাদ করতেন। সেই টেবিলটি এখনও আছে এবং বর্তমানে ওই টেবিলখানি বিজ্ঞান মহারাজের ঘরে রাখা আছে। তিনি ব্রেকফাস্টের ব্যাপারে বড় শৌখিন ছিলেন এবং তার পছন্দের খাবার তিনি খেতে এবং খাওয়াতে ভালোবাসতেন। কেউ যদি তার চায়ের সময় এসে পড়তো, তিনি তাকে বড় আদরের সঙ্গে চা খাওয়াতেন এবং তার কাছে একটা বড় কেটলি ছিল। সেই কেটলিতেই তার জন্য চা বানানো হতো, ওখানেই ব্রেকফাস্ট দেওয়া হতো এবং তিনি খেতে ভালোবাসতেন, তাই নিয়ে সকলে মজা করত। মহারাজ একদিনেই এতটা ব্রেকফাস্ট দেওয়া হয়েছে যাতে পুরো 1 বছরের। অতটা ব্রেকফাস্ট করার পর তিনি একদিন বললেন, এবারে আমি অনুবাদে বসবো, আর অনুবাদ করার সময় আমার বড় আনন্দ হয়, মন তখন একাগ্র হয়, আর শ্লোকের অনুবাদের সঙ্গে সঙ্গে শ্রীরাম, সীতামা আর লক্ষণজির দর্শন হতে থাকে। আর একবার নয়, বারবার ওই দিব্য মূর্তি আমার সামনে এসে যায়। এবং বিজ্ঞান মহারাজের আর একটা বিচিত্র কথা কেউ কেউ স্মৃতি কথায় বলছেন যে দক্ষিণ ভারতের এক ব্রহ্মচারী বেলুড় মঠ থেকে দীক্ষার জন্য মঠের চিঠি নিয়ে এসেছেন। মহারাজ তখন প্রেসিডেন্ট। ব্রহ্মচারী সকালে ট্রেনে পৌঁছলেন। তখন মহারাজ বললেন, আজই তোমার দীক্ষা হবে, তারপর 3টেই ট্রেন আছে, তোমার টিকিট কাটা আছে, আজকেই চলে যাবে। সে ব্রহ্মচারী বেচারি, সে আর কি করে, কিছু বলার নেই। বেলুড় মঠ থেকে তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল বেশি কথা না বলতে, কারণ মহারাজের মেজাজ বিগড়ে গেলে আর দীক্ষা হবে না। ব্রহ্মচারী তাই বললেন, ঠিক আছে মহারাজ, আমি তাহলে সঙ্গম থেকে স্নান করে আসি। মহারাজ বললেন, তাহলে তুমি সঙ্গমে স্নান করবে? তারপর ট্যাপ কলের দিকে ইশারা করে বললেন, ওই তোমার ত্রিবেণী সঙ্গম, ওইখানেই স্নান করে নাও।
বেচারা সঙ্গে সঙ্গেই ঘর থেকে বেরিয়ে ট্যাপের জলে স্নান সেরে ফেললো। যে ঘরে বিজ্ঞান মহারাজের অর্থাৎ এলাহাবাদে যে ঘরে মহারাজের ব্যবহৃত সব কিছু রাখা আছে সেইটিই ছিল পুরনো ঠাকুর ঘর। ব্রহ্মচারী সেখানে গিয়ে বসলেন। ওইখানেই ঠাকুর, মা এবং স্বামীজির ছবি ছিল। ব্রহ্মচারী ধ্যান করতে বসে দেখল ঠাকুরের ফটোতে ধুলো জমে আছে, ঠাকুরকে দেখা যাচ্ছে না। সে তখন চাদর দিয়ে ধুলো পরিষ্কার করতে গেল। পেছন থেকে মহারাজের গলা, ধুলো মুছতে হবে না, যেমন আছে তেমনই থাকুক। বেচারা ঘাবড়ে গেল, যেন কোনো অপরাধ করে ফেলেছে। আশ্রমে তার দীক্ষা হলো। দীক্ষার পর মহারাজ তাকে বললেন, তুমি আশ্রমের খাবার খাবে না, তোমার জন্য আমি এক দক্ষিণ ভারতীয় হোটেলে বলে রেখেছি, তুমি সেইখানে চলে যাও আর আমাকে তুমি এখনই প্রণাম করে নাও, কেননা খাওয়ার পর যখন তুমি ফিরবে তখন আমি বিশ্রামে থাকব, আর 3টের সময় তোমার ট্রেন, তাই এখনই প্রণাম করে খেয়ে সোজা স্টেশনে চলে যাও। ওই সাধু পরে বলতেন, ত্রিবেণী সঙ্গমের স্নান তো ট্যাপেই হয়ে গেল, ঠাকুরের পট মুছতে সেবা হয়ে গেল, ভেবেছিলাম গুরুদেবের আশ্রমে প্রসাদ পাবো, তাও হলো না। হোটেলে যাই হোক কিছু খেয়ে আশ্রমে এসে জিনিসপত্র তুলে 3টে ট্রেন ধরে ফেরত। মহাপুরুষদের বোঝা বড় কঠিন। পরমহংসের কোনো পরিভাষা হয় না, তাঁরা কখন কী অবস্থায় থাকেন সাধারণ মানুষ তাঁর বুঝতেও পারে না। মহাপ্রয়াণের পূর্বে তার মধ্যে মহাপুরুষ মহারাজের ভাব দেখা গিয়েছিল। মহাপুরুষ মহারাজের অন্তিম সময় বেলুড় মঠে তাকে দেখে বিজ্ঞান মহারাজের মনে হয়েছিল যে মহাপুরুষ মহারাজের করুণা যেন সকলের প্রতি বর্ষিত হচ্ছে, যে আসছে মহাপুরুষ মহারাজ তাঁর প্রতি কৃপা করছেন। আসলে এই যে আধ্যাত্মিকতা হলে বা ভগবান লাভ হলে, ইষ্ট দর্শন হলে, জপ ধ্যান খুব করলে এইটি হয়, সকলের প্রতি একটা ভালোবাসা। তো বিজ্ঞান মহারাজের মন ওইভাবে সিক্ত হলো এবং তারপর থেকেই তার নারী থেকে দূরত্ব থাকা, ভক্তদের সাথে কথা বলার যে অনীহা, সব ভাব অন্তরিত হলো। তিনি ভাবতে থাকলেন এই শব্দ ভেদভাব না, সঠিক ভাব হচ্ছে সকলের প্রতি ঠাকুরের কৃপা, তাই সকলকে ঠাকুরের নাম দিতে হবে। তাই শেষ মুহূর্তে যখন মহাপুরুষ মহারাজকে তিনি প্রণাম করছেন তখন মহাপুরুষ মহারাজ তাঁর মাথায় হাত রাখলেন। আর বিজ্ঞান মহারাজ পরবর্তীকালে বলতেন, মহাপুরুষ মহারাজের ওই স্পর্শ আমার ভেতরের সব ভেদভাব দূর করে দেয়। আর তারপর থেকেই তিনি সকলকে দীক্ষা দিতে শুরু করলেন। এই যে স্পর্শ মাত্রে ন, সাধু সঙ্গ করলে এইটিই হয়, তাদের যে আশীর্বাদের স্পর্শ সেটি মানুষের জীবনের যে সংস্কার সেটিকে দূর করে। সেই জন্য সাধুদের প্রণাম করে আমরা সবসময় হয়তো এগিয়ে দিই, কিন্তু তাদের সেটি নির্ভর করে, এগুলোই তো হয় না, তারা যদি মনে করেন। এবং বিজ্ঞান মহারাজের সেই জন্য উপদেশ ছিল, সারা জগতের মঙ্গল কামনা করো, প্রত্যহ সকলের কল্যাণ প্রার্থনা করবে, সমাজের মঙ্গল, বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গল, এই সব সৎ চিন্তায় সর্বদা ডুবে থাকবে। সমস্ত সাধনার শ্রেষ্ঠ হচ্ছে পবিত্র হওয়া, পবিত্র চিন্তন এবং পবিত্র মনন, পবিত্র কর্ম আর পবিত্র ভাবধারা। এবং সেই জন্য বারবার বলছেন, যত আমরা মঙ্গল চিন্তা করব ততই সমাজে সামগ্রিক মঙ্গল আসতে থাকবে। আমরা সদা সর্বদা ভালো চিন্তা করলে আমাদের কাজও ভালো হবে, জীবন মঙ্গলময় হবে। এবং আমরা যখন নিঃস্বার্থ সেবা করি, কিন্তু পরের দিন দেখি খবরের কাগজে কত ছবি বেরিয়েছে কিনা, আমার বক্তৃতা কতটুকু ছেপেছে, অর্থাৎ কাগজে ছবি দেখলে সকলে খুশি হয়, সেই রকম সেবা কিন্তু নয়। নিঃস্বার্থ সেবা করবে, বিনিময়ে কিছু চাইবে না। ইদানিংকালে দেখবেন, আমি বিশেষ করে দেখেছি সোশ্যাল মিডিয়ায় খুব সেবার ঝড় উঠেছে। প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন রকম চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি যে সেবা করে করেই তার ভিডিও, তার ব্লগ, তার পোস্টিং এসব দেয়া হচ্ছে। কিন্তু সত্যি এইটি করে আমরা কি করছি? সত্যিই কি মানুষকে অনুপ্রেরণা দিচ্ছি, না নিজেকে আমি পুষ্ট করছি? ওই যে বলছেন, অন্যের সেবা করো কিন্তু বিনিময়ে কিছু প্রত্যাশা করো না। সেবা করবে কিন্তু চাইবে না। সেজন্য বারবার সেই মনে হয় একটি ভজনের কথা, তোমার কাছে যা আছে সব হিরে মতি, আর আমার কাছে আছে সামান্য ভক্তি। এখন বলো কে ধনবান? সংসারের লোক কাকে ধনবান বলে? যার ব্যাংক ব্যালেন্স বেশি। কিন্তু আসল ধন হচ্ছে ভক্তি, আসল বিশ্রাম হচ্ছে ধ্যান। স্বামীজি সেজন্য বলতেন গভীর ধ্যান। মন্দিরে, গৃহে বা কিছু করবার সময় যেমন মন প্রফুল্ল হয়, ধ্যানেও সেই রকম হয়। বিজ্ঞান মহারাজ সেজন্য বলতেন, ইষ্ট মন্ত্র জপ করলে চিত্তশুদ্ধি হয়, ইষ্ট মন্ত্র জপ করো।
কেউ তার কাছে উপদেশ চাইলেই তিনি বলতেন, উপদেশ কী দেবো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই পড়েছ? প্রফেসর, ইঞ্জিনিয়ার বা ডাক্তার যেই হন না কেন, মহারাজ তাকে বলতেন, তুমি প্রাইমারি বিদ্যালয়ের বই পড়েছ? কেউ হয়তো বলতেন, হ্যাঁ মহারাজ পড়েছি। সেখানে কি লেখা আছে? হয়তো কেউ বলতো, সেসব কথা কি আর মনে আছে? তখন মহারাজ উত্তর দিতেন, সেখানে দুটো কথা লেখা আছে, সদা সত্য কথা বলিবে, আর না বলিয়া পরের দ্রব্য লইবে না। এই দুই উপদেশ মেনে চলবে তো তোমার ঈশ্বর লাভ হবে। সত্য বলো, নিজের মধ্যে নিজেকে খোঁজো, নিজেকে পরীক্ষা করো। আর চুরি মানে কেবল অন্যের জিনিস কিছু না বলে নেওয়া যে নয়, তা শুধু নয়, অন্যের জিনিস নেওয়ার কথা মনে আনাও চুরি। মনে মনে যেমন ভগবানের পুজো করা যায়, তেমনি মনে মনে চুরিও করা যায়। স্থূল চুরি যেমন হয়, সূক্ষ্ম চুরিও সেই রকম হয়। সেই জন্য বিজ্ঞান মহারাজের ছোট্ট ছোট্ট উপদেশ একেবারে জীবন বোধকে পাল্টে দেয়। তিনি বারবার বলতেন, বিশ্বাস রাখো, বিশ্বাস থাকলে মানুষ যে কোনো অবস্থাতেই সুখী থাকতে পারে। যে কোনো পরিস্থিতিতে তৃপ্ত থাকাই হচ্ছে ধার্মিক জীবনের লক্ষণ। কেউ হয়তো প্রশ্ন করলো, দীক্ষা নেওয়ার মানে কি? তিনি উত্তর দিতেন, দীক্ষা নিয়ে রাখো, যখন প্রয়োজন হবে তখনই দীক্ষা পাবে, এমন তো কথা নেই। সবসময় তুমি সাধু মহাপুরুষ পাবে তাও তো নয়। তুমি নিজেকে তাঁর ব্যাংকে জমা রাখো। দীক্ষায় বীজমন্ত্র পাওয়া যায়, বীজমন্ত্রের শক্তি অকল্পনীয়। এবং বারবার এইটি আমাদের বারবার মনে রাখতে হবে যে ভগবান আছেন, আমাদের ঠাকুর আছেন, সেজন্য তার কৃপা আজ না হয় কাল, একদিন না একদিন পাবই। এবং বিজ্ঞান মহারাজ ছিলেন আনন্দস্বরূপ, ঠাকুর ছিলেন আনন্দের পূর্ণ অবতার। সেজন্য ঠাকুরের নাম চিন্তন মনন করে আনন্দস্বরূপের এক কণিকা পেলেও কিন্তু আমাদের অনেকটাই পাওয়া হয়ে যাবে। আমরা সেইটি যেন বারবার মনে রাখি। ওই যে স্বামীজি বারবার যে কথাটি আমাদের বলছেন, আত্মাতে এই সমুদয় শক্তি রয়েছে, এবং সেই শক্তি জাগ্রত করার জন্য একদম স্বামীজি বলছেন, সমগ্র মানব জাতির ভ্রাতৃভাব প্রচার করতে হবে, এবং ভারতের সর্বপ্রাণীর ভ্রাতৃভাব, সকলেই আমার এক। ওই যে ধর্ম করলে কি হয়, আধ্যাত্মিকতা মূল সুরটি কি? ওই আধ্যাত্মিকতার মূল সুরটিই হচ্ছে যে সকলের প্রতি একটা ভালোবাসা আসবে, সকলের প্রতি। ওই যে স্বামীজি বলতেন, গভীর ধ্যান, অর্থাৎ কি আসল ধন হচ্ছে ভক্তি, আর বিশ্রাম হচ্ছে ধ্যান। সেই জন্য সকলের কাছে কল্যাণ প্রার্থনা করতে হবে এবং অন্যের সেবা করতে হবে, কিন্তু এই লোক দেখিয়ে নয়, সবাইকে জানিয়ে ঢাকঢোল পিটিয়ে নয়। আমরা অনেক সময় আজকাল দেখছি পোস্টার পড়ছে, অমুক জায়গায় এত কিছু হবে, অমুক জায়গায় এত কিছু হবে, তারপর প্রতিটা মুহূর্ত স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে যে আমি এই করছি, এইভাবে চলছি। আমি কাউকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য বলছি না, কিন্তু আপনারা ভেবে দেখুন, সেবা সে তো হবে গুপ্ত, সে তো কেউ জানতে পারবে না। হ্যাঁ, হয়তো আপনি তাও কিছু কিছু ছবি দিতে পারেন যে যারা এই সেবা যজ্ঞে তাদের সেবা অর্ঘ্য দিচ্ছেন, তাদেরও অনেক সময় একটা কিউরিওসিটি থাকে, কোথায় কি হচ্ছে, অর্থাৎ অর্থের সদ্ব্যবহার হচ্ছে তো সেইটুকু। কিন্তু ওইটি আমাদের বারবার স্মরণে রাখতে হবে, সকলকে, আমাদের সকলকে, যিনি দিচ্ছেন, যিনি সেবা করছেন, সকলকে এই গোপনীয়তাটা বারবার বজায় রাখতে হবে। এইটি সেবার শক্তি, নইলে এই শক্তিটা পাবলিক হয়ে যাবে। আমাদের সেই জন্য সব সময় খুব সতর্ক হয়ে করতে হবে। আমাদের মনে রাখতে হবে একটি কথা, স্বামীজিরই সেই কথা, অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, বিলিভ ইন দ্যাট, ডু নট বিলিভ দ্যাট ইউ আর উইক। সকলকে প্রণাম জানাই। আমরা আসন্ন 16-17 তারিখে হয়তো সেই বালি দেওয়ানগঞ্জ সেদিকে আমরা যাব, একটি প্রত্যন্ত গ্রাম, যেখানে আবার ওই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নববস্ত্র এবং কিছু উপহার দেওয়া হবে। আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আমাদের ভালো লাগবে, কারণ এই মহতী সেবাযজ্ঞে হয়তো অর্থের দরকার। সেই অর্থ আমি সত্যি সত্যি আপনাদের কাছে প্রার্থনা করছি, আপনাদের কাছে ভিক্ষা করছি। নমস্কার, ধন্যবাদ। যে কোনো দিন রাত্রি 9টার পর আমার সাথে যোগাযোগ করতে পারেন, 9432202175। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম
প্রাণারা